তোর বলা হয়ে গেছে তো, বাস আমার কাছে শোন। আমার লক্ষাধিক স্টুডেন্ট রয়েছে, শিক্ষিত, অর্ধশিক্ষিত, বা যদি তুই পুঁথিগত দিক দিয়ে বলিস অশিক্ষিত অনেকে রয়েছে যারা কিছুই বোঝে না সমস্ত কিছু। এই ছেলেটা এক্সাম্পল হতে পারে, এই ছেলেটা এক্সাম্পল হতে পারে। কেন তোকে বলছি, প্রথমে ও যখন হাতটা নামা অতিভক্তি চোরের লক্ষণ হাত। প্রথমত ও যখন আমার কাছে এসেছিল, এই যে রাজকুমারের যে কথা বললাম সেম জিনিস, এও যখন আসে সে মানে এইবার ইলিশ মাছ, আমাদের ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, আমি কিন্তু এদের খাবার প্রত্যেকের খাই, এদের খাবার আমাকে খেতেই হয়, কেননা এরা মন থেকে আমাকে দেয়, তো আমি সবার খাবার খাই না, এটা সবাই জানে। আমি আমার অনেক ইয়ে রয়েছে দিয়ে যাই, এর ওয়াইফও কিন্তু সেম, এও তাই। প্রবলেম যেটা হয়ে যাচ্ছে, এ আমার কাছে প্রথমে যখন এলো ক্রাইসিস, আর ওর তখন এখানে একটা এরকম খোঁচা মার্কা সাদাওয়ালা দাঁড়িয়ে ছিল। আমি বললাম আমার মতন বয়স হয়নি, সাদা দাড়ি নয় কেটে নিবি, আর না হলে কালো করে আসবি। এবার ও অন্যান্য জায়গায় মানে পাহাড়িয়া, তারপরে রাত্রিবেলায় ওই মালবাহী যে ট্রাক হয় সেই গাড়িগুলো চালাতো। এবার বলছে স্যার আমার খুব ক্রাইসিস চলছে, হ্যান চলছে ত্যান চলছে, এবং ওয়াইফের সাথেও ওর খুব একটা ভালো সম্পর্ক ছিল না, যেটা আজকের দিনে কিন্তু পুরোটাই বদলে গেছে। এইবারই ফরিয়া পুকুরে ওর মানে আমি তো জানি, ওর স্ত্রী আমাকে বলছিল আমার কি করে এত পরিবর্তন হয়ে গেল। ওই যে বললাম যে বোঝে সে খোঁজে, আর যে খোঁজে সেই পায়। শোন, ও যখন আমার কাছে রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করলো, তখন অর্থনৈতিক মারাত্মক ক্রাইসিস। ও কিন্তু ধার করে রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করলো, রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করে কাজ চলছে, মানে কাজ করে যাচ্ছে। দেখা গেল 3 মাস 4 মাস 5 মাস, স্যার আমার অর্থনৈতিক উন্নতি হচ্ছে না। তারপরে দেখা গেল যে 6 মাস 7 মাস হয়ে গেল, স্যার আমার অর্থনৈতিক উন্নতি হচ্ছে না, আমি সেই একই কাজ করে যাচ্ছি। গুরুর প্রতি বিশ্বাস বড় মারাত্মক জিনিস স্যার, অর্ঘ গুরুর প্রতি বিশ্বাস। আজকে একজনকেও এরকম তো প্রচুর মানুষ এসছে, রেমিডি নিলাম, রেমিডি নেওয়ার পর তো 15 দিন পর হয়তো পরীক্ষাতে হঠাৎ খারাপ রেজাল্ট, রেমিডি তো নিলাম। এই ছেলেটা মিথ্যে কথা বলবো না, প্রথমে যখন এসেছিল পরিষ্কার ভাবলাম চ্যাংড়া, এবং খারাপ ভাবে নিস না, নর্মালি প্রথমে চেম্বারে এসছে চ্যাংড়া ছেলে, তো রেমিডি নেবি না, রেমিডি নিল। তারপরে আমি অবাক হয়ে গেলাম যে ওর কিন্তু 6 মাস 7 মাস 8 মাস 9 মাস 10 মাস ফুল রেজাল্ট পাওয়া যাচ্ছে না, অথচ ভেরিফিকেশনে দেখেছিলাম রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই ঠিক আছে। পরবর্তীকালেও কিন্তু অদ্ভুত ব্যাপার, যখনই ছেলের কাছে ছেলের রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই, হ্যাঁ স্যার নেব। আমি বারবার ধরে বলি না যে একদম স্যারেন্ডার যে করে দেয় সে কিন্তু ঘটিবাটি বিক্রি করে হলেও রেমিডি নেয়, অর্থের জন্য রেমিডি নিতে পারছি না, ওটা কোনো কথাই নয়। এ কিন্তু প্রথমে সফল হয়নি, তুই যাকে সবাই আমরা যাকে সফল বলিও সফল হয়নি, কিন্তু প্রতিটা মুহূর্তে স্যার প্রণাম নেবেন, স্যার প্রণাম নেবেন, স্যার আমার বিজনেসটা ভালো করে চলছে না, কোনোদিন স্যার টাকা দিয়ে রেমিডি নিয়েছি কেন চলছে না, কোনোদিন বলেনি। এবার কি হলো, আমি তো প্রথমে তো অবজার্ভ করলাম, দেখলাম ও সম্পূর্ণ ভিন্ন ধরনের। দেখ খারাপ ভাবে নিস না, মালবাহী ট্রাক যারা চালায় আমরা তাদের নেচার সম্পর্কে না একটু মাঝে মাঝে তো ভুল ভেবে থাকি। মেদিনীপুরে 3-4 জন এরকম অনেকে রয়েছে যারা কিন্তু সত্যি অবাক করা, সাধারণ মালবাহী ট্রাক চালকের মতন নয়, এও কিন্তু তাই প্রচুর পরিশ্রম করত। এই যে আমাদের গিটটা রয়েছে না, হ্যাঁ এই গিট মেনে রয়েছে, অনেক সময় এটা খুলতে টাইম লাগে, যখন খোলে তখন কিন্তু স্কাই দা লিমিট হয়ে যায়, বুঝতে পেরেছিস? যখন খোলে তখন কিন্তু স্কাই দা লিমিট, যখন খুললো একাধিক গাড়ি কিন্তু ও কিনতে আরম্ভ করলো, যখন গিট খুললো তখন অদ্ভুত ভাবে ওয়াইফের সাথে সম্পর্কটাই চেঞ্জ হয়ে গেল, যে মানে ওয়াইফই সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল। আজকের দিনে দেখলে তুই অবাক হয়ে যাবি, যে সেও তো এসেছিল প্রোগ্রামে, সম্পূর্ণ আমার কাছে আমাকে এরা পরিষ্কার আমাকে ঈশ্বর বলে মনে করে। তুই গড ইজ ডেডিকেশন কম্বিনেশন হ্যান ত্যান বলে কোনো লাভ নেই, এরা পরিষ্কার ইনি একমাত্র আমাদের বাঁচাতে পারে, ডোবাতে পারে। এই যে ভরসা বড় ভয়ঙ্কর জিনিস। তারপর যখন উঠতে আরম্ভ করলো স্যার অর্ঘ, তখন তোমার আমার চাইতে বেশি ইনকাম করতে শুরু করলো, এবং যখন বেশি ইনকাম করতে শুরু করলো এবং আমার সাথে টাচে থাকলো, ও
হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে তো বটেই, এমনি তো সারাক্ষণ আমার কাছে রোদের মধ্যে দাঁড়িয়ে রয়েছে, এও তাই সবাই তাই, এক একটা আলাদা আলাদা চেম্বারে। এ ফরিয়া পুকুরের চেম্বারে যখন কাছে থাকতে শুরু করলো, স্বপ্ন দেখতে শুরু করলো, তখন আমি টাকা ইনকাম করছি, মহিলাবাজি করব, মাল খেয়ে টাকা উড়িয়ে দেবো, সেটা করলো না। তার ফলে কিন্তু একাধিক গাড়ি, পরবর্তীকালে পুজোর সময় আরো গাড়ি ইনকাম করব, যেটা ওকে দেখে তুই কল্পনাই করতে পারবি না, তুই দেখে বুঝতে পারছিস না। এরা কিন্তু একটা মাটির মানুষ, এদের কাছে সায়েন্স, এদের কাছে ফিকশন নন ফিকশন মূল্যহীন। এরা স্যারের কাছে নিজেকে স্যারেন্ডার করে দিয়েছে। আমি যদি বলি এই ওকে ঘুষি মার দেবো, এই তুই রাত্রিবেলা ওখানে দাঁড়িয়ে থাকবি। বুঝতে পেরেছিস? সুতরাং এদের উন্নতি কেউ আটকাতে পারবে না। তুই 1 বছর পর আবার ইন্টারভিউ নিস। আমি বরঞ্চ বিশ্বব্রতর ক্ষেত্রে মে নট বি কি করবে আমি বাদ দিয়ে দিলাম, বিদেশে যাবে কি যাবে না, কিন্তু এদের দুজনকে তুই নাগালের মধ্যে পাবি না। এবং আজ পর্যন্ত, ভবিষ্যৎ কি হবে সেটা পরের ব্যাপার, আজ পর্যন্ত ওরা যে কোনো কাজ করছে, এখানে চলে আসবি বাস। বুঝতে পেরেছিস? এটাই হচ্ছে ব্যাপার। বল। আচ্ছা, এবার আমি 3 জনের কাছে এই কোশ্চেনটা রাখবো। সেটা হচ্ছে, আমি যেহেতু এটা অনুষ্ঠানটা শুরু করলাম যে বিভিন্ন স্তরে বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে এই সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির বিস্তার হয়েছে, তো আমরা সেটা দেখতেই পাচ্ছি। স্যার এমনি বললেন যে কে কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছে এবং কিভাবে তারা উন্নতি লাভ করেছে সেই জায়গা থেকে। তো এবার হচ্ছে, যেহেতু মানে সাবজেক্টটা সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি, ঠিক আছে, আমরা ডেফিনেটলি স্যারের কাছে সারেন্ডার করেছি এবং আপনারা সবাই এরকম ভাবে মানে 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 অকল্পনীয় ভাবে একটা সারেন্ডার করা এবং সেই হিসেবে স্যারকে বিশ্বাস করা, এগিয়ে চলা। কিন্তু সেটার সঙ্গেও তো আমাদের, যেহেতু স্যার এই মানে সাবজেক্টটাকে নিয়ে, সায়েন্টিফিক ব্যাপারটাকে নিয়ে অনেকবার বলে থাকেন, কারণ আমাদের যে কোনো জিনিস করতে গেলে আমাদের তার একটা সত্যতা বা একটা যাচাই করা এবং তার সেটাকে কিছুটা বোঝাটা একটা প্রয়োজনীয়তা আছে। এটাও একটা লাইফের পার্ট বা গুরুত্ব। সেটা আমার যেটুকুই আমার জ্ঞান আছে সেখানে যতটাই আমি বুঝতে পারি, যেরকম ভাবেই বুঝতে পারি, কিন্তু সেটাকে একটা অনুধাবন করাটা একটু উচিত। তো সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু এটা সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি, স্যারও অনেকবার ধরে অনেক রকম ভাবে সেটাকে বুঝিয়ে থাকেন এবং সেটা একটা যে হরমোনাল অ্যাক্টিভিটি কাজ করে, তারপর তো স্যারের কাছে সারেন্ডার আছে, যেটা আমরা সবাই করেছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কি বলবেন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি সাবজেক্টের সঙ্গে আপনার কি ধারণা? জাস্ট নিজের মতন করে আপনি যেটুকু বোঝেন সেটুকু। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি আমি আগেও বললাম যে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে, না তুই একটা কথা বল, আরো ইজি করে দিচ্ছি। তুই তো সনাতনী অ্যাস্ট্রোলজারের কাছেও গেছিলিস, তাহলে সনাতনী অ্যাস্ট্রোলজি আর সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির মধ্যে তুই কি ডিফারেন্সটা খুঁজে পেয়েছিস, পার্থক্যটা খুঁজে পেয়েছিস? সনাতনী অ্যাস্ট্রোলজি এবং স্যার যেটা আমাকে বলছেন, সনাতনী এবং সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে ব্যাপারটা হচ্ছে যে আজকে আমি স্যারের কাছে যখন এসেছি, স্যার যখন যে প্রেডিকশন গুলো করেছেন যে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি, যার কিন্তু বেসটা হয়তো স্যার আপনিও জানেন যে এই বেসটা কিন্তু আপনার সনাতনী থেকে এসছে। কিন্তু এবার হচ্ছে সনাতনীটা হলে মানে তার যে মূল যে ব্যাখ্যাটা সেটা থেকে এসেছে, কিন্তু সায়েন্টিফিক সনাতনী থেকে ব্যাখ্যাটা মনে রাখা প্রয়োজন আছে। আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা তখনই দেবো যখন আমি মাধ্যমিক পরীক্ষাটা দিতে পারবো। আমি যখন গ্র্যাজুয়েশন লেভেলে যাব তখন কিন্তু উচ্চ মাধ্যমিক ক্রস করেই যেতে হবে। তার অর্থ গ্র্যাজুয়েশন আর উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক এক জিনিস নয়। এটা কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে। ঠিক বললাম তো? একদম স্যার। এবার বল। হচ্ছে যে যখন যে মানে বৈদিক অ্যাস্ট্রোলজিতে ব্যাপারটা কি হচ্ছে জানো তো, যে বৈদিক অ্যাস্ট্রোলজি বা সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে যেটা হচ্ছে যে প্রবলেম, তার কিছু লিমিটেশন থেকে যাচ্ছে। স্যার যখন যে প্রেডিকশনটা করছে যে নিখুঁত থেকে নিখুঁততর, নিখুঁত হচ্ছে কেন? নিখুঁতটা হচ্ছে কি? না আমি তোকে জিজ্ঞেস করছি নিখুঁতটা হচ্ছে কেন? স্পট ইমপ্লিমেন্টেশন। স্পট ইমপ্লিমেন্ট। তাহলে তোর মতে স্পট ইমপ্লিমেন্টেশন ছকটা কি? যে আমার যে এখনকার পজিশনে যে আমাদের গ্রহের যে পজিশন, সেই পজিশনের উপরে হচ্ছে আমার স্পট ইমপ্লিমেন্টেশন ছক। সেই স্পট ইমপ্লিমেন্টেশন ছকের উপরে স্যার সেটাকে দেখি যে আমাদের, কারণ আমাদের। আমি তোকে একটা প্রশ্ন করছি, এই তো তুই তো সনাতনী অ্যাস্ট্রোলজারদের কাছে গিয়ে জন্ম ছকটাকে প্রেডিকশন করিয়েছিলিস, আর আমি তো স্পট ইমপ্লিমেন্টেশন ছকটাকে প্রেডিকশন করলাম। হ্যাঁ, ট্যালি করে প্রেডিকশন করেছি কিন্তু স্পট ইমপ্লিমেন্টেশন ছক। তাহলে তোর কোনটা মনে হলো, জন্মের সময় যে ছক ক্যালকুলেশন বা প্রেডিকশন সেটা স্ট্রং
বা নিখুঁত ছিল, নাকি স্পট ইমপ্লিমেন্টেশন ছকটা নিখুঁত ছিল? অবশ্যই আমার যেটা স্পট ইমপ্লিমেন্টেশন ছক, কেননা আমরা জন্মের সময় আমরা জানি যে জন্মের সময় যেই ছকটা আমাদের এসছে আমরা জন্মগত সময় ধরে, সেইটার সাথে আমার বয়স, আমার দিনের দিন আমি বাড়ছি, দিনের দিন আমি সময় অতিবাহিত করছি, তার ফলে যে সেই সময় যে মন মানসিকতা, সেই সময় আমার যা মানে চিন্তা ভাবনা, সেটা আমার প্রতিনিয়ত আমার সেটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমার স্পট ইমপ্লিমেন্টেশন ছক, যেটা আজও পর্যন্ত একদম সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি আমি স্যারের কাছ থেকে প্রথম পেলাম, যে উনি ওই স্পট ইমপ্লিমেন্টেশন ছকটা করে দেয় আমার কোনখানে এই মুহূর্তের বাধা। তার মানে কি এই বাধাটাকে গিয়ে আমার কি আবার কি পরের মুহূর্তে যখন এসে যাবে তখন কি আবার নতুন রূপে আসবে? না, তার কারণ না, এই যে স্পট ইমপ্লিমেন্টেশন ছকের মধ্যে দিয়ে কি হয় না, আমাদের এই যে যেটা আমাকে কোশ্চেনটা করলে যে মানে হরমোনাল, যে এতে কি হয় না, আমাদের গ্রহের অবস্থানের অনুসারে কি হচ্ছে না, আমরা যতটা আমরা বুঝতে পেরেছি আমার অভিজ্ঞতাতে, যে গ্রহের ইমপ্লিমেন্টেশনের ফলে কি হচ্ছে না, আমাদের একটা গ্রহের নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে। ইম্প্যাক্ট, এই গ্রহের ইম্প্যাক্টটা যখনই পড়ছে তখন কি হচ্ছে, আমাদের অর্ডারাইজড হরমোন যদি থাকে সেটা ডিসঅর্ডার হচ্ছে। তারপরে ডিসঅর্ডারকে অর্ডারাইজড যদি করতেই হয়, ডিসঅর্ডারকে অর্ডারাইজ যদি করতে হয়, তাহলে আমাদেরকে স্পট ইমপ্লিমেন্টেশন ছকের মধ্যে নিয়ে যেতে হবে, এবং সেই স্পট ইমপ্লিমেন্টেশন ছক দিয়ে যদি করি, এটা একমাত্র সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার এবং স্যার সুমন্ত জি চৌধুরীর কাছ থেকে আমি এই জিনিসটা আমি পেয়েছি। এই জন্য আমি স্যারের কাছে রেমেডি অ্যাপ্লিকেশনসটাও অবশ্যই ওইটা তো অবশ্যই যে সেখানে আমি রেমেডি, ওর ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস ছিল, এটা যদিও একটা ঠুনকো ব্যাপার, তবু আমার মনে পড়ে গেল হঠাৎ করে, কেননা কোনো কিছুই তো স্ক্রিপ্টেড নয়, সব যে যার নিজের মতন বানিয়ে বলছে। ওর প্রেডিকশন করেছিলাম, ওর মায়েরও প্রেডিকশন করেছিলাম, কিন্তু ওর যখন লাস্ট আমি যখন এমনি স্পট ইমপ্লিমেন্টেশন সব ক্রিয়েট করতে করতে বলেছিলাম, তো ওর মায়ের একটা অ্যাক্সিডেন্টাল জায়গা ছিল, পরে বলেছিলাম যে রেমিডিয়াল কোর্সে অ্যাপ্লাই করেছি, কিন্তু হঠাৎ করে ছোটখাটো কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, খুব সাবধান। এই কোথায় কি ঘাটে, আমাদের হচ্ছে বাগবাজারের দিকে, বাগবাজারের যে ঘাট আছে ওখানে কিন্তু সিঁড়ি দিয়ে ওর মা মুচকে গেছে না, পড়ে গিয়ে পাটাই কিন্তু লেগেছিল। এই যে নিখুঁত বলে দেওয়া, এইটাকে ওভারলুক করে চলে যাওয়া যায়, এইটাকে আমি দেখা গেল যে আমি এইটাকে বললামই না, এগুলো তো পার্ট অফ লাইফ বলে আমি কাটিয়ে দিতে পারি, কিন্তু এই ছোটখাটো ব্যাপারকেও কিন্তু বলা যায়। যে একটা আমি তোর মায়ের কিন্তু বড় অ্যাক্সিডেন্টাল জায়গা ছিল, সেখান থেকে রেমেডিয়াল কোর্সে অ্যাপ্লাই করেছে, হঠাৎ এই ফেজের মধ্যে কিন্তু একটা ছোটখাটো কোনো দুর্ঘটনা ঘটতে পারে। এখানটায় সেই ব্যাপারটাই যে নেগেটিভিটিটাকে ইনক্রিজ করতে দিও না, তাহলে রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশনস এর পরেও ওটাকে স্টপ করতে সময় লাগবে, বা সেটা একটা না, সেটা ও বলেছিল যে ভাগ্যিস রেমেডিয়াল কোর্সে অ্যাপ্লাই করেছিলাম, তা না হলে মা সিঁড়ি দিয়ে গড়িয়ে হয়তো কোথায় কি হয়ে যেত না, কোনো অ্যাক্সিডেন্টের সম্মুখীন। এই যে বলে না যে মুখনিসৃত বাণী দৈববাণী, মুখনিসৃত বাণী দৈববাণী নয়, অ্যাকচুয়ালি তার পেছনে পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথ কাজ করে। এটা সাধারণ মানুষ যখন সাধারণ ভাবে দেখছে, মনে কর যখন রাজকুমার দেখছে বা ছোট্ট যখন দেখছে, তখন ভাবছে বাবা কিভাবে বলছে, কিন্তু এই বলার পেছনেও কিন্তু এডুকেশন রয়েছে, শিক্ষা রয়েছে, এবং মানে ক্রমাগত সেটাকে কিন্তু অধ্যাবসায় ঝালানোর এটা প্রয়োজন আছে, আপডেট করার ব্যাপার রয়েছে, ওদেরকে প্রশ্ন করে। আচ্ছা, এবার আপনার দুজনকেই আমি প্রশ্ন করছি, সেমি কোশ্চেন ওনাকে যেটা করেছি সেটা আমি আগেই বলে দিই, আপনারা আপনাদের মতন করে বলবেন, কারণ আমার এই কোশ্চেনটার প্রচেষ্টাটা এটাই, স্যার যে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি নিয়ে এত কিছু বলেন, মানে এই সাবজেক্টটা, এই প্রসিডিওর, এই প্রসেস আছে, হরমোনাল অ্যাক্টিভিটি হয়, নানান রকমের ব্যাপার, অনেক গভীরতম একটা সাবজেক্ট, এটা আমাদের বোঝার মানে নাগালের অনেক বাইরে। কিন্তু যেটা স্যারের প্রচেষ্টা সেটা হচ্ছে সর্বস্তরের মানুষ যাতে সেটাকে কিছুটা অনুধাবন করেন, তবেই গিয়ে এই সাবজেক্টটাকে গুরুত্ব দেন এবং এর ব্যাপকতা এটা লাভ করে। সুতরাং আমি জানি আপনারা মাটির মানুষ, আপনারা একদম ছোট জায়গা থেকে বা একদম যেখানটাই প্রবলেম ছিল সেখান থেকে বেরিয়ে এসে আজকে এত ভালো জায়গায় এসেছেন। সুতরাং আমার যেটা কোশ্চেন সেটা হচ্ছে, আপনারা আপনাদের মতন করে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি সম্বন্ধে, এই সাবজেক্টটার সম্বন্ধে কি ধারণা পোষণ করেন? আপনি প্রথমে বলুন রাজকাপুর স্যার। প্রথমত স্যারের প্রেডিকশন একদম নিখুঁত, একদম পাই টু পাই পুরো একদম কথা বলে, এবং ছোটখাটো থেকে বড় পর্যন্ত একদম পুরো একদম সঠিক, এবং যা বলেন স্যার যা বলেন একদম পুরো স্পষ্ট পরিষ্কারভাবে বলেন। আর স্যারের মেন কথা হচ্ছে স্যার কর্ম। আর স্যার প্রথমেই বলেন যে আমার কাছে স্যারেন্ডার হতে হবে, স্যারের কাছে একদম স্যারেন্ডার হতে হবে। আর স্যারের কাছে স্যারের যা বলবেন, যেরকম ভাবে বলবেন স্যারের আদেশ মতো চলতে হবে, স্যার যেরকম ভাবে কর্ম করতে বলবেন সেরকম ভাবে কর্ম করতে হবে। আর দ্বিতীয় হচ্ছে
স্যারের স্যারের রেমিডি অ্যাপ্লাই তো একদম নেগেটিভ কেটে যাচ্ছে, আর নেগেটিভ কাটার পরে এবং স্যারের আদেশ মতো স্যার যেরকম বলবেন সেরকম ভাবে। তুই তো টিভি দেখলি, টিভিতে আমার অনুষ্ঠান দেখলি, তোর আমার কি দেখে তোর মনে হলো যে না ইনাকে বিশ্বাস করা যায়, ভরসা করা যায়, ইনার চেম্বারে যাওয়া যায়, প্রেডিকশন করা স্যার যায়? আপনি একদম স্পষ্টবাদী যা বলেন সামনাসামনি বলেন একদম পরিষ্কার হবে, ঠিক আছে। আর আপনার প্রেডিকশনের উপরে কোনো ভুল নেই, যা প্রেডিকশন করে একদম নিখুঁত প্রেডিকশন। তুই তো নিজে তোর প্রেডিকশন করেছি 22 সালে, ঠিক আছে, জানুয়ারি মাসে 22 সালে আমি করেছি। জানুয়ারি মাসের 22 সালে যে তুই প্রেডিকশন করেছিস, সেখানে আমি কিন্তু তোকে বলেছিলাম একটা সময় বিজনেসের জায়গায় হিউজ ফ্লারিশ হয়ে যাবার জায়গা, সেই মুহূর্তে তুই তো বিশ্বাস করেছিস। একদম বিশ্বাস করেছি, এবং কিন্তু সেই মুহূর্তে 20 কিলো 25 কিলো মাছ বিক্রি করতে একটু আগেই বললো। একদম। তাহলে বিলিভ সিস্টেম হচ্ছে বড় মারাত্মক জিনিস। আমি 5 থেকে 10 হাজার টাকা মাসে ইনকাম করতাম, তার মধ্যে ঋণ ছিল 5 লাখ টাকা প্রায় ঋণ ছিল, এখন ঋণ শোধ করে এখন আমি মাসে কেটেছে 1.5 লাখ টাকা ইনকাম করি, আরো বেশি ছাড়া কম নয়, বেশি ছাড়া কম না, ঠিক আছে। তাহলে স্যারের যেমন স্যারের রেমেডি যেমন স্যারের নেগেটিভ কাটি দিচ্ছে, কাটে দেওয়ার পরে স্যার যেরকম ভাবে চলতে বলবে সেরকম ভাবে স্যারের কথা বলে চলতে হবে। এবং স্যার যদি বলে 4টার সময় ভোরে উঠে কাজে যেতে হবে, আর যেতে হবে সেইভাবে আমি করতাম, সেইভাবে যেতাম। আমি একটা ওকে টার্গেট দিয়ে দিয়েছি, আর স্যার প্রত্যেক দিন আমার টার্গেট দিত, পরিষ্কার দিত না, এখনো টার্গেট, প্রত্যেকটা মুহূর্তে টার্গেট, 40 কিলো তারপর 50 কিলো টার্গেট, এখনো সে টার্গেট দিচ্ছেন স্যার, এখনো সেই কথা বলে। আমি ভালোর ভালো, খারাপের কতটা খারাপ সবাই এটা জেনে গেছে। আর যদি স্যার যদি একটু আমি যদি ধর ঘুম থেকে যদি আমি আধ ঘন্টা 1 ঘন্টা লেট করতাম, স্যার আমাকে বকা দিত, মুখ করতো, সেটা আমার আশীর্বাদ হয়ে যেত। আর সেদিনকে দেখতাম আরো ব্যবসা আরো ভালো যেত, এবং তারপরের দিন থেকে আমি আরো ট্রাই করতাম আরো তাড়াতাড়ি উঠবো। ঠিক। আচ্ছা স্যার, এবার আমি আপনার কাছে আসবো, ছোট্টু স্যারের কাছে, যে এই যে আপনার কাছেও একই কোশ্চেন, যে আপনি কি বলছেন যে সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি স্যাররা তো কথা বলেন, জাস্ট কারণ একটাই প্রচেষ্টা, আপনাদের মধ্যে তো সেই কিছুটা হলেও তার জ্ঞানটা ঢুকতে হবে, তবে তো আপনি জিনিসটাকে সারা জীবনের জন্য বিশ্বাস করবেন এবং নিখুঁতভাবে বিশ্বাস করবেন। আমার মা টিভি দেখলো, মানে তোর ওয়াইফ, দেখার পর তোকে বললো যে তুমি টিভিটা দেখো, এই অ্যাস্ট্রোলজারকে আমার ভালো লাগছে, তারপর তুই দেখেছিলিস? দেখেছিলাম টিভি, তারপর আমি ছেড়েটা না, টিভিতে যে দেখলি, দেখে পরে কোন জায়গাটা তোর ভালো লাগলো? আমার প্রত্যেকটা জিনিস স্যার খুব ভালো লেগেছে, আমার মনে খুব মানে বিশ্বাস এসেছে যে স্যার এক একটা যেটা বলছে সেটা। এবার আমার একটা প্রশ্ন রয়েছে, যে প্রশ্নটা আমারই করা উচিত। প্রথম অবস্থায় তুই সফল হোসনি, তাহলে তখনও কেন আমার প্রতি তোর বিশ্বাস ছিল? কেননা তোর মতন হাজার হাজার মানুষ, আমি যদি নর্মালি কিছু মনে করিস না, যে আমি যদি নর্মালি কোনো ট্রাক চালক, গাড়ি চালক, হ্যান্ড চালক এদেরকে দেখি এই হচ্ছে না, কেননা মানে ফ্লাকচুয়েশন বা ইরিটেশন খুব চটজলদি এদের চলে আসে। তাহলে এক্ষেত্রে তুই প্রথম দিকে নয়, আমি দেখ মিথ্যে কথা কোনোদিন বলি না, আমি বলতে পারতাম 2 মাস হয়নি তা নয়, ওর প্রায় 1 বছর নয় 10 মাস বা 12 মাস বা 13 মাস মতন কিন্তু ওর কোনো ফলই আসছিল না, কোনো ফলই কিন্তু আসছিল না। তখনকার ছোট্ট আর এখনকার ছোট্টুর মধ্যে বিস্তর ফারাক, শুধুমাত্র বুড়ির ফারাক তা নয়, কিন্তু বাদ বাকি সবকিছু একটু মানে না, মানে কি বলবো, উচ্ছৃঙ্খল টাইপের ছিল, উস্কো খুস্কো টাইপের। এখনো একটা সফলতা একটু পরিবর্তন তো করে। তাহলে তখন এই যে তুই যখন 4 মাস 5 মাস 6 মাস 7 মাস হয়ে গেল, তখনও তুই ফিনান্সিয়াল দিক দিয়ে গ্রোন আপ করতে পারছিস না, তখন নিশ্চয়ই তোর আমার উপর রাগ হয়েছিল, মনে হয়েছিল যে চিটারের কাছে গেছিলাম। না, আমি স্যারকে কোনোদিন চিটার এইসব কোনোদিন ভাবিনি, আমার স্যারের উপরে খুবই ভরসা ছিল। আমি কিসের জন্য ভরসা ছিল? স্যার যে প্রেডিকশন করছে, আমার প্রেডিকশন করলো, তারপর আমার মনে জাগলো। না না, আমি সেটা বলছি না, আমি বলছি তুই যখন 6 মাস 7 মাস ফল পাচ্ছিস না, বা 8 মাস 9 মাস ফল পাচ্ছিস না, 10 মাস ফল পাচ্ছিস না, তুই পরিশ্রম করে যাচ্ছিস, কিন্তু ওর ব্যক্তিগত জীবন এবং প্রফেশনাল লাইফ টালমাটাল ছিল, তখন তোর ক্ষণিকের জন্য আমার প্রতি যে অবিশ্বাস জন্মায়নি? কোনোদিন জন্মায়নি স্যার। কেন জন্মায়নি? স্যার আমার স্যারের উপর খুব ভরসা ছিল যে স্যার আমি কোনো কারণে দেখা গেল যে আমি আমার কাছ থেকে রেমিডি নিলি কিন্তু কোনো ফল হলো না, এখনো তুই অন্যের গাড়ি চালিয়ে যেতিস, তাহলেও কি আমার উপর তোর ভরসা থাকতো? ভরসা স্যারের উপর আমি কেন ভরসা থাকতো? আমি তো আমার রেজাল্ট তো দিতে পারলাম না, তুই তো কর্ম করলি কিন্তু আমি তো রেজাল্ট দিতে পারলাম না। এমন তো না তুই ঘরে বসেছিলিস, আমি তো কর্ম করলাম, তুই তো কর্ম করলি কিন্তু আমি তো রেজাল্ট দিতে পারলাম না। রেজাল্ট তো আমি তো যখন দেখেছিলাম, আমি আস্তে আস্তে বিশ্বাস করে পাবো হয়ে সেইভাবেই আমি বিশ্বাস করে রয়েছি।
যে স্যার আমি খাটতে থাকবো, আমি ঠিক ফল স্যারের পাবো। শোন, একটু আগেই আমরা আলোচনা করলাম অধ্যাপিকা ছিলেন মন নিয়ে উনি পড়াশোনা করেন বা পড়াশোনার মানে শিক্ষা দেন। যখন আমার মন না বড় মারাত্মক জিনিস, একটা হাতি ছোট অবস্থায় একটা ছোট্ট কাঠ বা ছোট্ট একটা গুড়ির মধ্যে তাকে চেন্দি বেঁধে রাখা হয় এবং তার বিলিফ সিস্টেমের মধ্যে চলে আসে, সে 2-3 বার হাত পা নাড়ায়, দেখে যে কিছুতেই সে বেরোতে পারছে না। তারপর হাতিটা যখন বিশাল আকার হয়ে যায় তখনই কিন্তু ওই চেন এবং ওই খুঁটির মধ্যেই বাঁধা থাকে, কিন্তু তার বিলিফ সিস্টেমের মধ্যে চলে এসছে ডে বাই ডে, মান্থ বাই মান্থ, ইয়ার বাই ইয়ার, যে এইখানে আমি চেষ্টা করলেও কখনো বেরিয়ে আসতে পারবো না। যখন আমি মনে করছি যে এই মানুষটা, তাকে আমি ঈশ্বর রূপে, দেবতা রূপে যেভাবেই থাকি, এই মানুষটার কাছে গেলে, তার কথা শুনলে, তার কথা অনুযায়ী চললে এবং রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করলে আমি সফল হব, তো ডেফিনিট ভাবে সফল হব, ডেফিনিট ভাবে সফল হব। মন বড় মারাত্মক জিনিস। একটা হাতি আর একটা বাঘ ফেস টু ফেস, একজন মনে করছে এই আমাকে খাবে, কে মনে করছে বাঘের চাইতে 10 গুণ বেশি শক্তিশালী, 10 গুণ বড়। তাহলে মন কোনটা ভাবছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তুই খুব ভালো মতন দেখবি, মন ঘেটে ঘ করে ফেলেছি আমি। একটা মানুষ যখন রিপিটেডলি ভাবতে শুরু করে যে আমি পারবই, ও বাবা অর্ঘর সাথে দেখা হচ্ছে, তার জন্য কি হয় দেখবি, অনেকে বলে ওকে দেখলেই না আমার দিন খারাপ যায়। এটা কিন্তু জাস্ট 2-1 বার হয়েছে, মন এটাকেই মেনে নিয়েছে যে ওকে দেখলেই আমার দিন খারাপ যায়। এবং সবচেয়ে বড় কথা, প্রত্যেকটা মানুষের মধ্যে রয়েছে, প্রত্যেকটা মানুষের মধ্যে রয়েছে এক এক রূপে তিনি বিরাজ করেন। ওর কাছে যেমন স্যার সুমন্তজি চৌধুরী, এবং এইটা আমি প্রমাণিত সত্য করে দিয়েছি। আমি কন্টিনিউ মনে করি, কেন মনে করি, কিসের জন্য মনে করি, তার কৈফিয়ত আমি কাউকে দেব না, কিন্তু আমি স্বচক্ষে লোকনাথ বাবাকে দেখতে পাই। আজকে একটা মানুষ একবার বাওয়াল করতে পারে, মানে সকল বাওয়াল, কিন্তু একটা মানুষ 7.5 বছর ধরে কখনো এই রিপিটেডলি এই কথাটা বলে যেতে পারে না। আমি যখন 7.5 বছর ধরে বলে যাচ্ছি, নয় আমি এক্সট্রিম লেভেলে পাগল হয়ে গেছি, আর তা না হলে সত্যি সত্যি আমি কানেকশন ক্রিয়েট করতে পারি। চ্যালেঞ্জ কা সাথ তুই যে কোনো একজনকে একদম সামনে ধরবি, বুঝলি, 21 দিনে সিস্টেম চেঞ্জ হতে শুরু করে। 21 দিনে তুই শুধুমাত্র প্রতিটা মুহূর্তে মনে করবি ইনি আমার আছেন, কারোর বাবার ক্ষমতা নেই, আমাকে অফ করতে পারে, মানে কেউ আমার ক্ষতি করতে পারে, কোনো নেগেটিভ জায়গা করতে পারে। তুই শুধু একবার চিন্তা করবি, তুই দেখবি পৃথিবীতে ওর কোনো মতেই তুই আমার এই কাজটা যেন হয়, বা আমার এই জায়গাটা যেন আমি যেতে পারি, আমার এই লক্ষ্যটা যেন আমি সঠিক মতন অ্যাচিভ করতে পারি, ইনি রয়েছেন, কোনো অসুবিধা নেই। 21 দিন পর বিলিফ সিস্টেম চেঞ্জ হতে শুরু করে, 21 দিন পর। কিন্তু মনে রাখার প্রয়োজন আছে, তার কাছে তোকে স্যারেন্ডার করতে হবে। তুই যদি বলিস 2 দিন লোকনাথ বাবার নাম করলাম, বিপদের মধ্যে গাড়ি নিয়ে গেলাম, বেকার বেকার একটা লোকের সাথে ঝগড়া হলো, না, বেকার বেকার একটা লোকের সাথে একদম পুরো ওই যে বললাম নিজেকে স্যারেন্ডার করে দে 21 দিন। তাহলে ওর ক্ষেত্রেও কিন্তু তাই, যে ও যখন কাজ করছে, পরিশ্রম করছে, স্যার আছেন আমি সফল হবই, স্যার আছেন আমি সফল হবই, রিপিটেডলি। এবং এই ধরনের ছেলেরা কখনো মিথ্যে কথা বলে না। এই ধরনের ছেলেরা কিন্তু কি হয় জানিস তো, একটু ব্রেনের দিক দিয়ে ডাল হয়, কেননা এটা কনস্ট্যান্ট পরিশ্রম করে, তো তাই জন্য এরা যাকে বিশ্বাস করে একদম অন্ধের মতন বিশ্বাস করে ফেলে। এবং তখন কি, আমি যে অবস্থাতেই থাকি, আমি ওর সামনেই বলছি, এখানে কোনো ব্যাপার নয়, কাজকর্ম ছেড়ে দিয়ে ও একদম সকাল 9টার সময় এসে রোদের মধ্যে দাঁড়িয়ে আছে, কিসের জন্য? লোকে দেখে অবাক হয়েছে, কি রে ভাই বেকার বেকার। অনেকে ভাবে হয়তো চেম্বার ফেম্বার শেষ হয়ে গেলে এদেরকে কোনো টাকা পয়সা দেওয়া, কোনো কিছুই নয় কিন্তু, বুঝতে পেরেছিস? তাহলে এটা অন্ধত্ব নয়, কিন্তু এটা কিন্তু নিজেকে স্যারেন্ডার করে দেওয়া। তাহলে কি, উনি আছেন, উনি আমাকে রক্ষা করবেই করবে, উনি যখন আছে আমাকে রক্ষা করবেই করবে, বাস। আমি আর কোনো চিন্তা করি না। তখন কি হয়, ভয়ের জায়গাটাও আমার মধ্যে আসে না, হেজিটেশনটা আমার মধ্যে আসে না। তখন উনি আছে, উনি আমাকে রক্ষা করবেই, প্রথম অবস্থাতে না হলেও তুই ওই জায়গাটা ট্র্যাক করবি, বুঝতে পেরেছিস? এবং সেখান থেকে আমাদের সফলতা পর পর করে স্টেপ বাই স্টেপ চলে আসে। একদম। এবার আমি মানে অনুষ্ঠানের লাস্টের দিকে আসছি, লাস্ট কোশ্চেন সবাইকেই করব।
সেই একই কথা আমরা বিভিন্ন স্তর থেকে বিলং করছি, নানা রকম ভাবে সাকসেস স্টোরি শুনছি, স্যার অনেক কিছু বললেন এবং মানে প্রকৃত সত্য সবার সামনে এটা মানে তুলে ধরা বা সবাই দেখতে পাচ্ছে যে তারা কোথায় ছিলেন, কোথায় এসছেন, আপনার ক্ষেত্রেও সেম। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে এটা আর বলার কোনো জায়গা থাকে না যে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি কোনো পার্টিকুলার শ্রেণীর জন্য বা কোনো পার্টিকুলার লোকের জন্য, সেই হিসাবেই তারা বেনিফিট পাচ্ছে, সেটাই স্যার সবাইকে দেখাচ্ছে বা এরকম একটা ব্যাপার। এটা যে সর্বস্তরে বিস্তার লাভ করেছে শুধু এটা প্রমাণিত। তো সেই জায়গা থেকে আপনারা প্রত্যেকেই দর্শকদের উদ্দেশ্যে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি নিয়ে কি মেসেজ দেবেন? আপনা থেকে শুরু করলাম। যে প্রত্যেকের জন্য মেসেজ হচ্ছে একটাই, যে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি আমাদের হচ্ছে প্রকৃত অ্যাস্ট্রোলজি। যে অ্যাস্ট্রোলজির মধ্যে দিয়ে আমরা হচ্ছে প্রতিটা জিনিসের নিখুঁত থেকে নিখুঁততম আমরা তার পিন পয়েন্ট আমরা প্রেডিকশনটা করতে পারি। যদি আজকে পিন পয়েন্ট প্রেডিকশন না করতে পারি, তাহলে আজকে আমরা একটা ছোট্ট কথা বলি। একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার, অ্যাকচুয়ালি একজন অ্যাস্ট্রোলজার, কিন্তু আমি অ্যাস্ট্রোলজার নিয়ে কোনো কিছু বলবো না। একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার, প্রেডিক্টর, সমাজ সংস্কারক নয়। তিনি কিন্তু তোমার পজিটিভ সাইড নিয়ে কখনো কোনো কিছুই বলবে না, তার কারণ সেখানে রেকটিফিকেশনের কোনো প্রয়োজন পড়ে না। তোমার নেগেটিভিটিকেই কিন্তু তিনি হিট করবেন, তার উচ্চ স্থল নিয়ে বলবে। তাই জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি যেই আত্মসমালোচনাটা করতে পারছি না, স্ক্রুটিনি করতে পারছি না, আমি এমন একজনের কাছে যাচ্ছি যিনি কিন্তু তোমার নেগেটিভ সাইডটাকে নিয়ে বলছে, যেটাকে রেকটিফিকেশনের প্রয়োজন আছে ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস। তাই জন্যই বিশেষ করে কিন্তু একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে অবশ্যই যাওয়া প্রয়োজন, কিন্তু কখনোই বিপদে পড়লে যাব না। আগে থেকে মানে অনেক আগে থেকে তোর সেই ডায়লগটা অত্যন্ত মানে পছন্দের ডায়লগ। আমি আমার মতন করে বলি যে চাকরি পাওয়ার জন্য শিক্ষার প্রয়োজন, কিন্তু তাই আমরা স্কুলে যাচ্ছি চাকরি পাওয়ার জন্য নয়, সেই শিক্ষিত হওয়ার জন্য, যা পরবর্তীকালে আমাকে সব দিক দিয়ে স্বাবলম্বী করে তুলবে। তাই জন্য সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার কাছে অবশ্যই যাওয়া প্রয়োজন, অবশ্যই। কেননা প্রত্যেকটা কোনো মানুষই নিখুঁত নয়, প্রত্যেক মানুষের মধ্যে নেগেটিভিটি রয়েছে। কাঁচা অবস্থাতে আমি যখন যাচ্ছি ম্যাক্সিমাম 10 বছরের মধ্যে, তখন আমার চলার পথটা অনেক সহজ সরল হয়ে যাচ্ছে। আমি প্রবলেমে পড়লে সেখান থেকে আমি ওভারকাম করতে পারবো। আচ্ছা, এবার আপনার কাছে আসছি রাজকুমার স্যারের কাছে। আপনি দর্শকদের উদ্দেশ্যে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি নিয়ে কি মেসেজ দেবেন? আমি এটাই মেসেজ দেবো যে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির কাছে অবশ্যই যাওয়া উচিত। অন্তত মানুষের জীবনে 3 বার অন্তত যাওয়া উচিত, যেটা হচ্ছে প্রথমে 1 বছর থেকে জন্ম হওয়ার পর থেকে 10 বছরের মধ্যে, তার ঠিক শুনেছি, তারপরে 18 বছর, 17 থেকে 21 বছরের মধ্যে, তারপরে 38 থেকে 42 বছরের মধ্যে অবশ্যই যাওয়া উচিত এবং প্রেডিকশন করানো উচিত, যাতে সামনের জীবনে দিন আর ভালো করা যায়, ভালো পরিকল্পনা আসে। আর একটা কথা হচ্ছে, স্যারের প্রেডিকশন একদম নিখুঁত, একদম কথা বলে, যা বলবেন তাই একদম ঠিক। ঠিক আছে, এবার আমি ছোট্ট স্যারের কাছে যাবো। আপনি দর্শকদেরকে কি বলবেন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি সম্বন্ধে? তাদেরকে কেন আসা হচ্ছে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির কাছে? আমাদের যে রেমিডিয়াল নিয়ম আছে, এটা রেমিডিটা যেন নেওয়া হয়, মানে নেগেটিভিটি যেটা আছে সেটাকে যেন অফ করার জন্য রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করা হয়। কেননা গ্রহের নেগেটিভিটি, গ্রহ রিপ্রেজেন্ট করে যেহেতু হরমোনকে, তাই জন্য হরমোন যখন নেগেটিভ হয় সেটা আস্তে আস্তে বাড়তে থাকে, পরবর্তীকালে সেটা আলসার বা ক্যান্সারে রূপান্তরিত হয়। তখন গিভ আপ করা ছাড়া বা কুইট করা ছাড়া কোনো উপায় থাকে না। তাই জন্য প্রথম অবস্থাতেই রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করলে সেই সিচুয়েশনটাই আসবে না। গ্রহের নেগেটিভিটিকে প্রথম অবস্থাতেই বধ করে দেয়। তাই তো ও যেটা বলতে পারছিল না সেটা আমি বলে দিলাম। আমি তো গুরু, ওর মনের, ওর সমস্ত কিছুর অন্তরের সব ভাষা আমি বুঝতে পারি। এটাই ও বলতে যাচ্ছিল, ভাষাটা ঠিক মতন পাচ্ছিল না। একদম তুই শেষ করবি। শেষ করার আগে একটা কথা, আমার 3 জন স্টুডেন্ট এবং তোকে বলছি, আমি যেই কথাটা বলবো তোরা একসাথে সবাই সেই কথাটা বলবি, ঠিক আছে? 3 বার, ঠিক আছে? 3 বার বলো। ফাইট 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 ফাইট। শেষ করবো। তো আজকের এই প্রোগ্রাম থেকে যেটা আমরা প্রচেষ্টা করলাম যে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির যে বিস্তার বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়েছে এবং সেটা কিভাবে ফুটে উঠছে, সেটাই আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো আজকের মতন এখানেই, ধন্যবাদ, নমস্কার।